বিদেশে যাওয়ার জন্য আমরা যারা নিজে নিজে প্রসেস করতে পারি না বা চাই না, তাদের জন্য একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাওয়া কিন্তু খুব জরুরি। কারণ আপনি যদি ভুল মানুষের কাছে বা এজেন্সির কাছে টাকা তুলে দেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ তো হবেই না, বরং সারা জীবন আপনাকে পস্তাতে হবে। আর সে কারণে এই ভিডিওটিতে এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাকে 4টি কৌশল বলবো। আপনি যদি এটা ফলো করেন, অ্যাটলিস্ট আপনি প্রতারিত হবেন না। জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। প্রথমত, আপনি কখনোই অনলাইন বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক কোনো ব্যক্তি দালাল বা প্রতিষ্ঠানকে নির্বাচন করবেন না। যদি আপনি এখানে পেয়েও থাকেন ইন্টারনেটে, তাহলে আপনার প্রথম কাজ হবে ফিজিক্যালি তাদের অফিস বা সরজমিনে তাদের অফিস খুঁজে বের করা। দ্বিতীয়ত, আপনি ধরেন অনলাইনে বা কারো কাছ থেকে শুনে একটা বিশ্বস্ত মনে হচ্ছে এরকম একটা এজেন্সির আপনি খোঁজ পেয়েছেন, তাদের অফিসও আছে, কিন্তু তারপরও বিশ্বাস করবেন না। আপনার কাজ হবে যে এটা সরকার অনুমোদিত এজেন্সি কিনা সেটা যাচাই করা। সেটা যাচাই করার জন্য আপনার সরাসরি এই যে স্ক্রিনে আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকে আপনি চলে যাবেন। এই লিংকে যায় দেখবেন যে এখানে সরকার অনুমোদিত যত রিক্রুটিং এজেন্সি আছে তার লিস্ট কিন্তু এখানে দেয়া আছে, তাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে। তো আপনি যে এজেন্সি নিয়ে ভাবছেন যে এদেরকে টাকা দিবেন, তাদের যে আরএল নাম্বার এখানে দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি এই লিস্টের মধ্য থেকেও তাদের নাম এবং লাইসেন্স নাম্বার খুঁজে বের করতে পারেন। যদি এই লিস্টের মধ্যে থাকে, তাহলে আপনি এই যে তাদের ডিটেলস, ঠিকানা, তারা কে এটা পরিচালনা করছে, এভরিথিং এখানে পেয়ে যাবেন এবং আপনি অন্তত নিশ্চিত হবেন যে না, এটা সরকার অনুমোদিত। তো সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি হলে কি হবে, অ্যাটলিস্ট আপনি যদি ভবিষ্যতে প্রতারিত হনও, তারপরও কিন্তু আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ক্ষতিপূরণও পেতে পারেন। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক এজেন্সি আছে যারা স্টাডি এবং আপনার ভিজিট অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশে বা উন্নত বিশ্বে, যেমন ধরেন কানাডা, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়া, জাপান, এইসব জায়গায় কিন্তু তারা স্টাডি এবং ভিজিট ভিসা প্রসেস করে থাকে। তাদের লিস্ট আবার কিন্তু এই লিস্টের মধ্যে পাবেন না, যেটা আমি দেখালাম। কারণ তারা কিন্তু আপনার কোনো ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করে না, তারা শুধুমাত্র স্টাডি ভিজিট, সুতরাং তাদের আইন আবার আলাদা। তবে এরকম কোন এজেন্সি যারা এই লিস্টে নাই কিন্তু আপনাকে বলছে যে না, ওয়ার্ক পারমিট ভিসা করে আপনাকে ইউরোপে পাঠাচ্ছে, তখন কিন্তু তাদের বিশ্বাস করা ঠিক হবে না। তৃতীয়ত, আপনারা যারা সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যেতে চান, তাদের জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। এই যে আপনি ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে এখানে যে চাকরির সার্কুলার গুলো দেওয়া হবে বিদেশে যাওয়ার জন্য, একমাত্র এটিই ফলো করবেন। এর বাইরে আপনাকে কেউ যদি বলে, কোনো এজেন্সি যদি বলে, কোনো ব্যক্তি যদি বলে যে না, আমি সরকারের মাধ্যমে বিদেশে লোক পাঠাই বা আমি সরকারের সাথে পার্টনারশিপে কাজ করছি, নো, একমাত্র বোয়েসেলই কিন্তু সরকারিভাবে বিএমইটির সাথে সমন্বয় করে বিদেশে লোক পাঠায়। এবার আসি 4 নম্বরে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই সব এজেন্সি প্রতিষ্ঠানের বাইরে কিছু ব্যক্তি দালাল আছে যারা বিশেষ করে ইউরোপে লোক পাঠায়, হয়তো বা আপনার পরিচিত কেউ বা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত মুখ, এরকম কাউকে যদি আপনি পান, তার মাধ্যমে বিদেশে যাওয়া ঠিক হবে কিনা। একমাত্র এই ব্যক্তি যদি আপনার পরিবারের কেউ হয়, আপনার রক্তের সম্পর্কের কেউ হয়, আপনার খুবই নিকটাত্মীয় হয়, অথবা আপনার আত্মার আত্মীয় হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি বিশ্বাস করতে পারেন। এর বাইরে আমার মতো, ধরেন আমি তো বিদেশে কোনো লোক পাঠাই না, তারপরও ধরেন আমার মতো সোশ্যাল মিডিয়া অনেকে আছে, কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ সবাই চেনে, আপনি ভাবছেন যে না, একে দিয়ে দিলে একেবারে হয়ে যাবে, নো, টোটালি না। যতই আকর্ষণীয় বিজ্ঞাপন হোক, গ্যারান্টি, শত শত ভিসা সফলতা ইত্যাদি ইত্যাদি, এইগুলো শুনে কখনোই প্রভাবিত হবেন না। সুতরাং এই 4টি কৌশল যদি আপনি ফলো করেন, আমি মনে করি যে আপনি ভুল কোনো মানুষের কাছে আপনি কখনোই টাকা তুলে দিবেন না। আর যদি এত সতর্ক হওয়ার পরও বাই চান্স আপনি প্রতারিত হয়েই যান, তাহলে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে পারেন, তা নিয়েও কিন্তু আমি আপনাকে পরের পর্বে জানাবো। বাঙালির বিশ্বকাপ নিয়ে যেই পরিমাণ হাইপ, স্পেশালি আর্জেন্টিনা আর ব্রাজিল, মারামারি, কুদাকুদি, সম্পত্তি বিক্রি করে পতাকা বানানো, কি ডেডিকেশন! আচ্ছা, যদি এমন হইতো যে ফিফা ঘোষণা করলো যে যে সকল দেশের নাগরিক যেই দেশ পাগলের মতো সাপোর্ট করবে, একদম জীবন দিয়া পালাবে মারামারি ঠুসাঠুসি কইরা, তাদেরকে আমরা সেই দেশের নাগরিকত্ব দিব, তখন কি করতেন? আমার তো মনে হয় না তখন ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করতেন, তখন ইউএসএ, ইউকে আর জার্মানি, ইয়েস, তখন তখন এই 3টা দেশ সাপোর্ট করতেন, কারণ এই দেশে আসতে পারতেন, ভিসা পাইতেন। কথা সত্যি কিনা বলেন? ভূমিকম্প এমন একটা জিনিস, ভূমিকম্প আইলে রাজার রাজ্য কিন্তু গুড়াই যায়, একদম শেষ হয়ে যায়, মানে রাজার রাজ্য একদম গুড়িয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সো চারিদিকে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, এবং বাংলাদেশেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি, বিশেষ করে ঢাকা শহর। এই ঢাকা শহরে
মানে ভূমিকম্প হইলে ঢাকা শহরের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আল্লাহ মাফ করুক, আল্লাহ করে হেফাজত করুক। কিন্তু কিছু কিছু মানুষের অহংকার, আত্মহংকার দেখলে এমন মনে হয় যে হাতে অট্টালিকার প্রাসাদ আল্লাহ তালা সারা জীবন রাখি দিব। মানুষের অহংকার বোধ থেকে মনে হয় আল্লাহ তালা গজব নাজিল করে দেয়। তো কিছু কিছু মানুষ মনে করে কি তাদের আজকের যে রাজপ্রাসাদ আছে, যে গর্ব করার মতো বিষয়গুলো আছে, এগুলো আজীবন থাকি যাব। ক্ষমতা এবং অর্থ করি মানুষের আসলে সারা জীবন থাকি যায়। মৃত্যুর পরেও কি মানুষ সেটা ভোগ করতে পারে? আমার বোধগম্য নাই, আমার জানা নাই। তবে 9 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, চিন্তা করতেছেন ঢাকা শহরের অধিকাংশ অট্টালিকা এবং প্রাসাদ মাটির নিচে গুড়াই যাব। শুধুমাত্র ওই অট্টালিকার প্রাসাদগুলো গুড়াই যাব না, ওই বিল্ডিং এ থাকা প্রত্যেকটা মানুষই একবারে মাটির সাথে মিশে যাব। আল্লাহ মাফ করুক, এরকম দুঃখ দুর্দশা আল্লাহ করে না দেখ। আল্লাহ সবাই নেক হাত দান করুক। কিন্তু মানুষের আত্মহংকারের কারণে অনেক সময় অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। মানুষের এত অহংকার ভিতরে, মানুষের মনের মধ্যে এত অহংকার, আল্লাহ তাআলা বলছে তার যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ মানুষের আজকাল এত দাম্ভিকতা, সম্পদের টাকা পয়সার এত দাম্ভিকতা, 9 মাত্রার একটা ভূমিকম্প আইলে এসব সব দাম্ভিকতা, এসব উঁচু উঁচু স্তরের বিল্ডিং এর নিচে সব ধামাচাপা পড়ে যাবে একদম। তো আসলে যেসব অহংকারী মানুষ আছে আমাদের সমাজে, তাদের আসলে তওবা করা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত। যারা দুনিয়াতে যা কিছু ভোগ করতেছে, এই ভোগ করার পরে যে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহরে সেজদা না দেয়, শুকরিয়া আদায় না করে, হ্যাঁ, তাদের কপালে আল্লাহ একটা না একটা সময় শনির দশার ডাকি নিয়ে। তো এসব মানুষের আসলে তওবা করা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত। যেসব অট্টালিকা, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আল্লাহ তাদেরকে দান করতেছে, দিতেছে, এবং আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর এসব আজাব গজবরে ভয় করা উচিত। আল্লাহ সবাই ভূমিকম্প থেকে হেফাজত করুক, সবাই ভালো রাখুক। ব্যাকে বেশি করে দোয়া করবেন আমার লাই। ব্যাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ডক্টর ইউনূস একবার একজনকে মহান বানায়। একবার মাহফুজ আলমকে একটি অনুষ্ঠানে তিনি মাস্টার মাইন্ড পরিচয় করে দিয়েছেন। সেই থেকে যে মাস্টার মাইন্ড কথাটা উঠেছে, অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড, আজকেও সংসদে মাস্টার মাইন্ড নিয়ে কথা উঠেছে, যেটা জামাতের আমির বলেছেন যে কেউ একা এটার মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড হলে পুরো বাংলাদেশের মানুষ। যদি উনি বলেছেন যে 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষ হলে তো সেখানে আওয়ামী লীগ পড়ে যায়। আমার মনে হয় বলা উচিত ছিল যে বাংলাদেশের জনগণ, সংখ্যা না বলে, কারণ সংখ্যা হলে তো এখানে আওয়ামী লীগও একটা অংশ 18 কোটি মানুষের মধ্যে। যাই হোক, ডক্টর ইউনূস এখন আবার বলতেছেন যে নাহিদ ইসলামকে একটা অনুষ্ঠানে নিয়ে বলতেছেন যে ও শুধু একজন ব্যক্তি না, ও হচ্ছে একটা ইতিহাস। ঠিক আছে, মানে ওনার একবারে এক একজনকে এমন কৃতিত্ব দেন যে মনে হয় যে যুদ্ধটা ওই করছে বা ওর নেতৃত্বেই হয়েছে। ঠিক আছে, মানে ও একটা অংশ ছিল, সেই অংশ আমি আপনিও ছিলাম। আমরা যারা 5ই আগস্ট চেয়েছি, আমরা যারা অনেক দিন থেকে কাজ করেছি, আমরা তো ছিলাম, প্রত্যেকটা প্রবাসী ছিল। ঠিক আছে, প্রত্যেকটা